প্রতি রবিবার হাড় হিম হরা। মানুষ অভিজ্ঞতা সিঞ্চন করতে খুব পছন্দ করে, বিশেষ করে সেই অভিজ্ঞতা যদি হয় রহস্য রোমাঞ্চের, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের গল্পটিও ঠিক তেমনই রোমাঞ্চের আবহে সিঞ্চিত এক উপস্থাপনা। শুরু হতে চলেছে পাঁচ কাহনের আজকের নিবেদন, লেখক অমিতাভ সাহার কলমে বর্ষার রাতে। গল্পটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন, যাতে পাঁচ কাহনের প্রতিটি গল্প পৌঁছে যাক সবার আগে আপনার কাছে। চলুন এবার ফেরা যাক মূল গল্পে। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। জ্যৈষ্ঠের শেষ আর আষাঢ়ের শুরু। বর্ষার এই আগমনী রূপ চিরকালই অন্যরকম এক ভালো লাগা নিয়ে আসে। বাইরে যেমন তুমুল বৃষ্টি আর বজ্রপাতের শব্দ, ভেতরে তেমনই আমাদের আড্ডাটাও জমে উঠেছে। আমি, তমাল, রিঙ্কু আর সায়ন, আমরা চার বন্ধু জড়ো হয়েছি তমালের বিশাল বৈঠকখানায়। চারিদিকে শুধু বৃষ্টির ফোঁটা আর বাতাসের তীব্র গর্জন। বিদ্যুৎ চমকালেই ক্ষণিকের জন্য ঝলসে উঠছে বাইরের গাছপালা, যেন কোনো অশরীরী ছায়া হাতছানি দিচ্ছে। প্রবল বৃষ্টিতে বাইরের গুমোট গরম সরে গিয়ে যেমন খুব ঠান্ডা অনুভূতি দিচ্ছে, সেই সঙ্গে ঘরের তাপমাত্রাও অনেকটা কমেছে। কিন্তু আমাদের আড্ডার উত্তাপ তাতে একটুও কমেনি। তমাল কফি কাপে চুমুক দিতে দিতে বলল, যা বৃষ্টি, এরকম রাতে ভূতের গল্প না হলে কি আর জমে? ইস, একদম ঠিক বলেছিস। আমার তো গা ছমছম করছে। বাইরে বিদ্যুৎ চমকানোর সময় কেমন যেন একটা অবয়ব দেখতে পেলাম। আরে ধুর, ও কিচ্ছু নয়। বৃষ্টির জলে গাছের ডালপালা নড়ছিল, ওসব তোর মন গড়া। মন গড়া হোক বা নাই হোক, আজ ভূতের গল্প বলতেই হবে। কে শুরু করবি? তমাল হঠাৎ করে উঠে গিয়ে জানলার কাঁচটা আরেকবার দেখে নিল, যেন ভয় পাচ্ছে। বাইরে থেকে কেউ দেখছে না তো? তমাল ফিরে এসে বলল, আমি বলছি, আমার নিজের একটা জীবনের ঘটনা। তবে এটা ভূতের গল্প কিনা সেটা তোরাই বিচার করবি। আমরা সবাই অধীর আগ্রহে তমালের দিকে তাকালাম। তমাল বলতে শুরু করলো, তখন আমি কলেজে পড়ি। আমাদের গ্রামের বাড়িতে গরমের ছুটি গিয়েছে। এই গ্রামের বাড়িটা তোরা তো জানিস বেশ পুরনো। 3 পুরুষ তোরে আমরা ওখানে আছি। বিশাল উঠোন, তার একপাশে একটা কুয়ো, আর চারদিকে সারি সারি গাছ। বর্ষায় তো জঙ্গল হয়ে যায়। তমাল একটু থামলো, কফিতে আরেকটা চুমুক দিল। বাইরে বিদ্যুৎ চমকে উঠল আবার। এবারও বর্ষা নেমেছে খুব। আমি আর আমার ছোট বোন রিমি, সে তখন ক্লাস 5 বা 6-এ পড়ে। বিকেলে উঠোনে খেলছি, হঠাৎ দেখি ওর পাশ থেকে একটা বিড়াল এসে আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। বিড়ালটা দেখতে কেমন যেন সাধারণ বিড়ালের মতো নয়। চোখ দুটো জল জল করছে, আর লোমগুলো কেমন যেন খসখসে। এই বিড়ালটাই ভূত নাকি? আরে বাবা, পুরোটা তো শুনবি। বিড়ালটা কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীর পায়ে কুয়োর দিকে হেঁটে গেল। আমরা ভাবলাম জল তেষ্টা পেয়েছে হয়তো, কিন্তু বিড়ালটা কুয়োর পাড়ে গিয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল, যেন হাওয়ায় মিলিয়ে গেল। হাওয়ায় মিলিয়ে গেল মানে? কুয়োর মধ্যে পড়ে গেল নাকি? না রে, আমি আর রিমি দৌড়ে কুয়োর কাছে গেলাম। না,
কোনো বেড়াল নেই, ওর পাড়েও কোনো চিহ্ন নেই, ওর মধ্যে উঁকি দিয়েও কিছু দেখতে পেলাম না। আমাদের গা ছমছম করে উঠল। মাকে গিয়ে বললাম। মা বললেন, ও কিছু না, হয়তো বেড়ালটা কোথাও লুকিয়ে আছে। কিন্তু সেদিন রাত থেকেই শুরু হলো আসল ঘটনা। সেদিন রাতে ঘুমানোর সময় আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। চোখ বুজে থাকার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া এসে আমাকে ছুঁয়ে গেল। বাইরে আর একটা বজ্রপাতের শব্দ হলো। রিঙ্কুর হাত কাঁপতে শুরু করেছে। সায়নও নড়ে চড়ে বসল। ঘুম ভেঙে চোখ মেলে চাইলাম। পাশ ফিরে নিচু হয়ে খাটের নিচে তাকাতেই দেখি এই বেড়ালটা বসে আছে। চোখ দুটো অন্ধকারে জলদল করছে, ঠিক যেন দুটো সবুজ মণি। আমার গলা শুকিয়ে গেল। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। বেড়ালটা ধীর গতিতেই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তমাল হঠাৎ থেমে গেল। আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি, শ্বাস বন্ধ করে। তারপর কি হলো রে? কি করলি তুই? বেড়ালটা আমার একদম মুখের কাছে চলে এসেছিল। ও শ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। চোখ দুটো এতটাই উজ্জ্বল যে মনে হচ্ছিল যেন দুটো সবুজ টর্চ লাইট আমার মুখের উপর চলছে। এতটাই ভয় পেলাম যে চোখ বন্ধ করে ফেলাম। মনে মনে শুধুই ঈশ্বরের নাম জপছিলাম। বাবারে, তারপর? অনেকক্ষণ চোখ বন্ধ করেছিলাম। যখন চোখ খুললাম দেখি বেড়ালটা আর নেই, ঘরটা অন্ধকার। ভাবলাম হয়তো সবটাই আমার স্বপ্ন। বুক ধড়ফড় করছিল খুব। আস্তে আস্তে উঠে লাইট জ্বালালাম। ঘরের মধ্যে কোথাও বেড়ালটার চিহ্ন নেই। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে ওটা তোর মনের ভুল ছিল? শোন না পুরোটা। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে মা আর বাবা বসেছিলেন। আমি রাতের ঘটনা মাকে বলতেই যাচ্ছিলাম, তখনই মা বললেন, জানিস জানিস তমাল, কাল কেমন একটা না বিশ্রী গন্ধ পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন পোড়া কিছু, আর একটা বিড়াল খুব চিৎকার করছিল বাইরে, ঠিক আমাদের ওই কুয়োর দিক থেকে। মায়ের কথা শুনে আমার হাত থেকে রুটি পড়ে গেল। বুঝলাম আমি যা দেখেছিলাম তা স্বপ্ন নয়। ওই দিন বিকেলে রিমি উঠোনে খেলছিল। আমি বারান্দায় বসে বসে বই পড়ছিলাম। হঠাৎ রিমির চিৎকার শুনলাম, দাদা দাদা দেখ, দেখে যা এখানে। আমি ছুটে গেলাম। রিমি কুয়োর দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে। দেখি কুয়োর ধারে আবার সেই বেড়ালটা বসে আছে, কিন্তু এবার বেড়ালটার অবস্থা অন্যরকম। তার গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, লোমগুলো যেন পুড়ে গেছে, মা যেমনটা বলেছিল। পুড়ে গেছে? হ্যাঁ, মনে হচ্ছিল কেউ যেন ওকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা দুজনেই ভয়ে জমে গেলাম। বেড়ালটা আমাদের দিকে ঘুরে তাকালো। ওর ঝলন্ত চোখ দুটো দেখে আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হলো বেড়ালটা যেন আমাদের উপর রেগে আছে। ও ধীরে ধীরে কুয়োর দিকে এগিয়ে গেল, আর তারপর ছবাং করে কুয়োর জলে ঝাঁপ দিল। আমরা দৌড়ে কুয়োর কাছে গেলাম। কুয়োর মুখটা পুরনো ইটের তৈরি। আমরা ঝুঁকে দেখলাম জলটা খোলাটে, কিন্তু বেড়ালটা কোথাও নেই। কিছুক্ষণ অপেক্ষা করলাম, যদি ভেসে ওঠে, কিন্তু না, বেড়ালটা আর উঠল না। তারপর কি বেড়ালটাকে আর দেখিসনি? না, সেই রাতের পর বেড়ালটাকে আর দেখিনি। কিন্তু তারপর থেকে একটা অদ্ভুত জিনিস হতে শুরু করলো। প্রতি পূর্ণিমার রাতে কুয়োর পাশ থেকে একটা বেড়ালের কান্নার মতো আওয়াজ আসে, ঠিক যেন কেউ ব্যথায় ছটপট করছে। আর তার কাছে একটা পোড়া গন্ধ ভেসে আসে। তার মানে কি বেড়ালটাই ভূত, বা কোনো অভিশপ্ত আত্মা? আমি জানি না, তবে সেদিন থেকে কুয়োর ধারে আর কেউ একা যায় না। আর সেই রাতের ঘটনাটা আজও আমার মনে গেঁথে গেছে।
আজও যখন খুব বৃষ্টি হয় আর বিদ্যুৎ চমকায়, আমার সেই বেড়ালটার জ্বলন্ত চোখ দুটো মনে পড়ে যায়। তমাল নীরব হলো। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বিদ্যুৎ চমকাতেই তমালের মুখের ওপর এক অদ্ভুত ছায়া পড়ল। আমাদের আড্ডায় একটা গা ছমছমে নীরবতা নেমে এলো। তমালের বেড়ালের গল্প শেষ হওয়ার পর আমরা কিছুক্ষণ চুপ করে রইলাম। বাইরে বাইরে বৃষ্টির আওয়াজ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি মিলে একটা থমথমে পরিবেশ তৈরি করেছে। বাবারে, আমি তো ভাবতেই পারছিলাম একটা বিড়ালও এমন হতে পারে। আমার আর এখন চা খেতে ইচ্ছে করছে না, কেমন যেন গা গুলিয়ে উঠছে। ঠিক আছে, এবার তাহলে আমার পালা। আমার গল্পটা হয়তো তমালের গল্পের মতো রোমহর্ষক নয়, কিন্তু আমার কাছে ঘটনাটা আজও একটা রহস্য। আর এই ঘটনাটাও একটা বর্ষার রাতের। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, ফাইনাল ইয়ার, হোস্টেলে থাকি। আমাদের হোস্টেলের পেছনেই বিশ্ববিদ্যালয়ের বিশাল সেন্ট্রাল লাইব্রেরি। ওটা অনেক পুরনো বিল্ডিং, ব্রিটিশ আমলে তৈরি। বিশাল বিশাল বইয়ের তাক, কাঠের মেঝে আর উঁচু সিঁড়ি। সেবারও বর্ষা নেমেছে, অবিরাম বৃষ্টি। লাইব্রেরিতে সাধারণত রাতে কেউ থাকে না, কিন্তু ফাইনাল ইয়ার বলে আমাদের কিছু রিসার্চের কাজ চলছে, তাই রাত করেও লাইব্রেরিতে থাকার পারমিশন ছিল। একদিন রাত তখন প্রায় 1টা হবে। আমি আর আমার এক বন্ধু মদন দুজনেই লাইব্রেরির একদম পেছনের দিকে একটা টেবিলে বসে কাজ করছি। লাইব্রেরির মূল অংশ থেকে বেশ কিছুটা দূরে বসে আছি আমরা। একদম একা তোরা দুজন? না, মানে আরও 2-4 জন ছিল হয়তো, কিন্তু আমাদের থেকে অনেক দূরে। পুরো লাইব্রেরিটাই একটা নিস্তব্ধতার চাদরে ঢাকা। শুধু বাইরে বৃষ্টির শব্দ আর আমাদের কিবোর্ডের টাইপের মৃদু আওয়াজ। হঠাৎ খেয়াল করলাম একটা মৃদু আওয়াজ আসছে। মনে হলো কেউ খুব আলতো করে বইয়ের পাতা উল্টাচ্ছে। আমরা দুজনে মুখ তুলে তাকালাম। আমাদের চারপাশে কোনো বই খোলা নেই, কিন্তু আওয়াজটা আসছে একদম পেছনের তাকগুলো থেকে। তারপর কি হলো? প্রথমে ভাবলাম হয়তো ইঁদুর বা অন্য কিছু, কিন্তু আওয়াজটা স্পষ্ট, বইয়ের পাতা উল্টানোর মতো। আমরা দুজনে উঠে দাঁড়ালাম। টর্চ লাইট ছিল আমাদের কাছে। তাকের পর তাক পেরিয়ে আমরা আওয়াজের উৎস খুঁজতে লাগলাম। আমি হলে ভয়ে মরেই যেতাম। আওয়াজটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন খুব ধীরে ধীরে মনোযোগ দিয়ে বই পড়ছে। অবশেষে আমরা একটা নির্দিষ্ট তাকে পৌঁছলাম। সেখানে পুরনো দিনের কিছু রেফারেন্স বই রাখা। বইগুলো বেশ বড় বড় আর ভারী। আমরা যখন সেই তাকের সামনে পৌঁছলাম তখন আওয়াজটা থেমে গেল। নিস্তব্ধতা এতটাই তীব্র ছিল যে নিজের হার্টবিট শুনতে পাচ্ছি। মদন আমার দিকে তাকালো। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমরা টর্চ মেরে দেখলাম কিছু নেই, সব বই ঠিকঠাক করে রাখা। কিন্তু তারপর দেখি তাকের একটা বই একটু টেনে বের করা, যেন কেউ এইমাত্র বইটা পড়ে রেখে গেছে। বইটা একটা ইতিহাস বিষয়ক প্রাচীন গ্রন্থ। নামটা আজও মনে আছে, দ্য গ্রেট এনশিয়েন্ট হিস্ট্রি অফ রোম। আর কেউ ছিল না সেখানে? আমাদের কাছে তো মনে হলো কেউ নেই সেখানে, কিন্তু আসল ঘটনা তখনই শুরু হলো। আমরা যখন বইটা দেখছিলাম ঠিক তখনই হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমাদের পাশ দিয়ে বয়ে গেল। লাইব্রেরির সব জানলা বন্ধ, আর সেই বাতাসের সাথে একটা হালকা গন্ধ পেলাম, পুরনো কাগজের, আর কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। তারপর কি হলো? আমরা তখনও দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। হঠাৎই দেখি তাকের ওপরের দিকে, যেখানে ছাদ প্রায় ছুঁয়েছে, সেখানে একটা আবছা ছায়া নড়ে উঠল। ছায়াটা মানুষের মতো, কিন্তু স্পষ্ট কোনো আকৃতি নয়। মনে হচ্ছে কেউ যেন বইয়ের তাকের পেছনে লুকিয়ে আছে।
তোরা দৌড়ে পালালি না? পালানোর শক্তি ছিল না। ছায়াটা ধীরে ধীরে সরে যেতে লাগলো, আর তার সাথে একটা খুব মৃদু ফিসফিসানির মতো শব্দ শুনলাম। শব্দটা এমন যে কিছু বোঝা যাচ্ছে না, যেন পুরনো পাতার মর্মর ধ্বনি। মনে হলো যেন কেউ আমাদের চলে যেতে বলছে। আমরা দুজনে একে অপরের দিকে তাকালাম, আর এক মুহূর্ত ওখানে থাকতে ইচ্ছে হলো না। কোনো কথা না বলে, কোনো দিকে না তাকিয়ে শুধু লাইব্রেরি থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। সেদিন আর কোনো কাজ হয়নি। তারপর কি সেই ছায়া বা আওয়াজ আর শুনিসনি? আমরা ওই সেকশনের কখনো যাইনি রাতে। পরে শুনেছি বহু বছর আগে ওই লাইব্রেরিতে নাকি একজন প্রাচীন ইতিহাসবিদ পড়াশুনো করতেন, যিনি লাইব্রেরির মধ্যেই মারা গিয়েছিলেন। লোকে বলে তার আত্মা নাকি আজও লাইব্রেরিতে ঘুরে বেড়ায়, বিশেষ করে পুরনো বইয়ের তাকে। আমি চুপ করলাম। বাইরে বৃষ্টি তখনও একই তালে ঝরছে। আমাদের আড্ডায় এবার যেন একটা হিমশীতল পরিবেশ নেমে এলো। আমার লাইব্রেরির অশরীরী ছায়া গল্প শেষ হওয়ার পর তমাল একটু নড়ে চড়ে বসল। দূর বাবা, লাইব্রেরিতেও শান্তি নেই। আমি তো ভাবতাম লাইব্রেরি শুধু বই পোকাদের জায়গা। তমালের বেলার আর তোর ছায়া, দুটো গল্পই বেশ জমলো। এবার তাহলে আমার পালা। গল্পটা আমার এক পিসিমার বাড়ির ঘটনা। ঘটনাটা বেশ পুরনো। পিসিমা তখন খুব ছোট ছিলেন। পিসিমার বাড়িটা ছিল খুব পুরনো, ইটের তৈরি বিশাল বাড়ি, গ্রামের বাড়ি, চারপাশে শুধু গাছপালা আর জঙ্গল। সেই বাড়িতে একটা পুরনো জিনিস ছিল, সেটা হলো একটা বিরাট পুরনো আয়না। আয়নাটা পিসিমার ঠাকুরদা নাকি বিদেশ থেকে আয়না? এনেছিলেন। ভুতুড়ে আয়না নাকি? শোন না, আয়নাটা ছিল বিশাল আর ভারী, চারপাশে কালো কাঠের ফ্রেম, আর ফ্রেমের ওপর অদ্ভুত কিছু নকশা করা। আয়নাটা রাখা ছিল বাড়ির দোতলার একটা বড় ঘরে, যা বেশিরভাগ সময় বন্ধ থাকতো, শুধু মাঝে মাঝে পরিষ্কার করার জন্য খোলা হতো। পিসিমা ছোটোবেলায় খুব দুষ্টু ছিলেন। একদিন দুপুরে সবাই ঘুমোচ্ছিল, পিসিমা চুপি চুপি সে বন্ধ ঘরে ঢুকলেন। ঘরটা ঠান্ডা আর অন্ধকার, দিনের আলো তেমন পৌঁছাতো না। পিসিমা কৌতূহলবশত আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। পিসিমা আয়নার দিকে তাকিয়ে হাসলেন। আয়নার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে তিনি খুব খুশি হচ্ছিলেন। হঠাৎই দেখলেন আয়নার ভেতরে তার প্রতিচ্ছবিটা কেমন যেন আবছা হয়ে আসছে, আর তার পিছনে একটা আবছা ছায়া নড়ে উঠছে। ছায়া? হ্যাঁ, পিসিমা প্রথমে ভেবেছিলেন হয়তো ঘরের মধ্যে কোনো কিছু ছায়া, কিন্তু পেছনে তাকালেন, দেখলেন ঘরের মধ্যে কিছুই নেই, অথচ আয়নার মধ্যে ছায়াটা ক্রমে ক্রমে স্পষ্ট হচ্ছে। ছায়াটা দেখে মনে হচ্ছে একজন বয়স্ক মহিলা, যার চুলগুলো এলোমেলো, আর তিনি একটা সাদা শাড়ি পরে আছেন। পিসিমা ভয়ে জমে গেলেন, তিনি নড়তে পারছিলেন না। আয়নার ভেতরে সেই ছায়াটা পিসিমার দিকে এগিয়ে আসতে লাগলো। পিসিমা শুনতে পেলে একটা ফিসফিসিনের মতন শব্দ। শব্দটা এতটাই মৃদু ছিল যে তিনি কিছুই বুঝতে পারলেন না, শুধু মনে হলো কেউ তাকে ডাকছে। তার মানে কি আয়নার মধ্যে ভূত ছিল? পিসিমা তখন খুব ছোট ছিলেন, তিনি কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ আয়নার মধ্যে থাকা মহিলাটা ছায়ার হাতটা বাড়িয়ে দিল ঠিক প্রতিমার প্রতিচ্ছবির দিকে। পিসিমা অনুভব করলেন তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, একটা ঠান্ডা অনুভূতি তাকে চাপটে ধরছে। পিসিমা আতঙ্কে চিৎকার করে উঠলেন। তার চিৎকারে বাড়ির সবাই জেগে উঠেছে। বাবা মা ছুটে এলেন। তারা ঘরে ঢুকে দেখলেন পিসিমা ভয় কুঁকড়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আয়নার মধ্যে কিছু দেখা যাচ্ছিল? তখন পিসিমার বাবা মা এলেন, তখন আয়নার ভেতরে আর কিছুই দেখা যাচ্ছিল না, আয়নাটা একদম পরিষ্কার। পিসিমা ভয়ে কিছু বলতে পারলেন না, ভয়ে শুধু কাঁপছিলেন আর আয়নার দিকে আঙুল দেখাচ্ছিলেন। বাবা মা পিসিমাকে নিয়ে বেরিয়ে এলেন। পিসিমা সেদিন রাত্রে জ্বর বাঁধিয়ে ফেললেন। তিনি বারবার বলছিলেন, আয়নার মধ্যে কি কেউ ছিল না? ও ও আমাকে ডাকছিল। আয়নাটা সেভাবেই রাখা হলো, কেউ আর সেই ঘরে যেত না। পিসিমা ওই ঘটনার পর আর সেই ঘরে ঢোকেননি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। এরপর বাড়ির পুরোনো কাজের মেয়ে নাকি প্রায় দেখতো পূর্ণিমায় ওই বন্ধ ঘর থেকে কেমন একটা মৃদু আলোর ঝলকানি দেখা যায়, আর মাঝে মাঝে শোনা যায় কেউ যেন মৃদু গলায় কথা বলছে, যেন সেই আয়নার ভেতর থেকে আওয়াজটা আসছে।
তারপর একবার পিসিমার মা অর্থাৎ আমার দিদা যখন ঘরটা পরিষ্কার করতে গিয়েছিলেন, তিনি একটা হাতের ছাপ দেখতে পেয়েছিলেন। ছাপটা কোনো মহিলার হাতের মতো। দিদা খুব ভয় পেয়েছিলেন, কিন্তু ব্যাপারটা চেপে তার মানে গেছিলেন। কি সেই আয়নাটা অভিশপ্ত? পিসিমা বিশ্বাস করতেন আয়নার মধ্যে কোনো আত্মা আটকে আছে, কোন মহিলার আত্মা আয়নার মধ্যে বন্দি হয়ে আছে, আর সেই আত্মাটাই পিসিমাকে ডাকছিল। তারপর থেকে সেই ঘরটা সবসময় বন্ধই থাকতো, আয়নাটাও আর কেউ ব্যবহার করতো না। পিসিমার মৃত্যুর পর সেই বাড়িটা বিক্রি করে দেওয়া হয়, আর আয়নাটাও কোথাও গেল কেউ জানে না। রিঙ্কু গল্প শেষ করলো। বাইরে তখনও বৃষ্টির টিপ টিপ শব্দ শোনা যাচ্ছে। অন্ধকার ঘরে আয়নার সেই রহস্যময় প্রতিচ্ছবিটা আমাদের মনে একটা অদ্ভুত ভয়ের জন্ম দিল। রিঙ্কুর আয়নার গল্পটা বেশ জমে উঠেছিল। ঘরের মধ্যে কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি। সায়ন সোফায় আরও একটু গুটিয়ে বসল। আমার তো মনে হচ্ছে এই আয়নাটা এখনো হয়তো কোনো পুরনো বাড়ির অন্ধকার কোণায় কোনো নতুন শিকার ধরার অপেক্ষায় আছে। এতটা ভয় পাস না, এটা তো গল্পই। তাহলে এবার কার পালা? আমার পালা। আমার গল্পটা ঠিক ভূতের গল্প কিনা জানি না, তবে ঘটনাটা আমার কাছে আজও একটা রহস্য হয়ে আছে। আর হ্যাঁ, এটাও একটা বর্ষার রাতের ঘটনা। এবার আমি অফিসের কাজে কলকাতা থেকে মফস্বলে গিয়েছি। কাজ সেরে ফিরতে অনেক রাত হয়ে গেল। সেদিনও এমন তুমুল বৃষ্টি নেমেছিল, রাস্তাঘাট পুরো সব জলের নিচে। বাস পাইনি, একটা পুরনো অ্যাম্বুলেন্স ভাড়া করে ফিরছি। অ্যাম্বুলেন্স? হ্যাঁ রে, আর কোনো গাড়ি পাচ্ছিলাম না তো। ড্রাইভার কাকু বেশ বয়স্ক, নির্জন রাস্তা, দুপাশে শুধু গাছপালা আর জঙ্গল। বৃষ্টির কারণে চারপাশে এতটাই অন্ধকার যে হেডলাইটের আলোতেও বেশি দূর দেখা যাচ্ছে না। আমরা যখন একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে আশেপাশে কোনো জনবসতি নেই। হঠাৎ করে ড্রাইভার কাকু গাড়িটা থামিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে কাকু। কাকু কেমন যেন ফ্যাকাশে মুখে সামনের দিকে আঙুল দিয়ে কি যেন দেখালেন। কি ছিল সামনে? সামনে হেডলাইটের আলোয় আবছা আবছা একটা জিনিস দেখা যাচ্ছে। প্রথমে মনে হলো যেন একটা গাছের গুঁড়ি পড়ে আছে, কিন্তু যত স্পষ্ট হতে লাগলো তত আমার গা ছমছম করে উঠল। ওটা একটা মানুষ। মাঝ রাস্তায় একজন লোক শুয়ে আছে, তার পরনে সাদা কাপড়, বৃষ্টির জলে ভিজে একদম চুপচাপ পড়ে আছে। মারা গেছে নাকি? প্রথমে সেটাই মনে হয়েছিল। ড্রাইভার কাকু ভয়ে কাঁপছিলেন। তিনি বললেন, স্যার, আমার কেমন যেন ভয় লাগছে। মনে হচ্ছে কোনো গোলমাল আছে। চলেন উল্টো ঘুরে অন্য রাস্তা দিয়ে যাই। কিন্তু আমি ভাবলাম যদি মানুষটা বেঁচে থাকে, যদি তার সাহায্য দরকার হয়। আমি কাকুকে বললাম যে আপনি এখানেই থাকুন, আমি একবার দেখে আসি। তুই একা গেলি? পাগল নাকি? তখন আর অত শত ভাবিনি রে। একটা টর্চ নিয়ে আমি গাড়ি থেকে নামলাম। ঠান্ডা বাতাস আর বৃষ্টির ফোঁটা মুখে এসে বিঁধছে। আমি যখন সেই লোকটার কাছে গেলাম তখন হৃৎপিণ্ডটা বুকের ভেতর ধরফর করছে। লোকটা চিত হয়ে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, পরনে সাদা পোশাক। আমি যখন আরও কাছে গেলাম দেখলাম লোকটার মুখে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখটা কেমন যেন ফ্যাকাশে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত বৃষ্টির মধ্যেও তার জামাটা একদম শুকনো মনে হচ্ছিল। বৃষ্টির জল তার গায়ে লেগেই কেমন যেন শুকিয়ে যাচ্ছে মনে হলো। আমি ভয়ে ভয়ে তার হাতে হাত রাখলাম। হাতটা একদম ঠান্ডা বরফের মতো। বুঝতে পারলাম লোকটা বেঁচে নেই। তখনই আমার মনে হলো এত নির্জন জায়গায় মাঝ রাস্তায় এই বৃষ্টিতে একজন মৃত মানুষ কোত্থেকে, আর তার হাতে যেন একটা পুরনো চামড়ার ব্যাগ। ব্যাগ? হ্যাঁ, লোকটার হাতের পাশেই একটা পুরনো স্যাঁতস্যাঁতে চামড়ার ব্যাগ পড়ে আছে। ব্যাগটা খোলা, আর তার ভেতর থেকে কিছু পুরনো কাগজ উঁকি মারছে।
আমি কৌতূহলবশত কাগজগুলো দেখতে গেলাম, তখন ঘটল সেই অদ্ভুত ঘটনা। আমি যখন ব্যাগটার দিকে ঝুঁকেছি, ঠিক তখনই সেই লোকটা হঠাৎ চোখ খুলল। তার চোখ দুটো ঘোলাটে, নিষ্প্রাণ। সে আমার দিকে একবার তাকালো, তারপর তার বাঁ হাতটা খুব ধীরে ধীরে তুলে আমার দিকে ইশারা করলো। মনে হলো যেন সে আমাকে ডাকছে বা কিছু বলতে চাইছে। বাবা রে! আমি ভয়ে চিৎকার করে লাফিয়ে উঠলাম। আমার হাতের টর্চটা পড়ে গেল। আমি পাগলের মতো গাড়ির দিকে দৌড় দিলাম। ড্রাইভার কাকু তখনও গাড়িতে বসে বসে কাঁপছেন। আমি গাড়িতে উঠতেই কাকু আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিলেন আর তীব্র গতিতে সেখান থেকে চলে গেলেন। পেছনে ফিরে তাকিয়েছি, দেখি সেই লোকটা তখনও রাস্তায় শুয়ে আছে, নিষ্প্রাণ, চোখ দুটো খোলা, আর সেই চামড়ার ব্যাগটা তার পাশেই পড়ে আছে। পরে আর কোনোদিন সেই পথে যাসনি? না রে, সেই রাতের পর আমি আর কোনোদিন ওই রাস্তা দিয়ে যাইনি। ড্রাইভার কাকুও বলেছিলেন যে এই রাস্তাটা নাকি অনেক দিনের পুরনো। অনেকেই নাকি রাতে সেখানে অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখতে পায়। তিনি বলেন ওটা নাকি কোনো অভিশপ্ত জায়গা, যেখানে পুরনো আত্মারা ঘোরাফেরা করে। উফ সায়ন, তোর গল্পটার সময় মনে হচ্ছে আজ রাতে আর একা একা বাথরুমে যেতে পারবো না। আমিও তো ভাবছি রাস্তা দিয়ে হাঁটার সময় চারপাশটা ভালো করে দেখে হাঁটবো। তাহলে এবার কে বলবে? চল, এবার তোমার তুই বল। তোর তো অনেক পুরোনো দিনের গল্প জানা আছে। আমার কাছে আর একটা গল্প আছে, যেটা আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। এটা একদম সাম্প্রতিক ঘটনা। এই গত বছরের বর্ষার সময় আমার বন্ধু অর্পণ, ও থাকে কলকাতার বাইরে একটা ছোট শহরে। ওর বাড়ির কাছেই একটা বড় লেক আছে। লেকের চারপাশে গাছপালা আর মাঝে মাঝে কিছু পুরনো বাড়ি। লোকে বলে লেকের জলে নাকি একসময় কোনো মানুষ ডুবে মারা গিয়েছিল, আর তার আত্মা লেকের জলেই ঘুরে বেড়ায়। লেকে ডুবে মারা গিয়েছিল? মানে জলের ভূত? হ্যাঁ, আর বর্ষার সময় নাকি লেকের ধারে গেলে তাদের উপস্থিতি আরও বেশি অনুভব করা যায়। সেবারও বর্ষা নেমেছিল, খুব অবিরাম বৃষ্টি। অর্পণ রাতে প্রায়ই লেকের ধারে হাঁটতে যেত, কারণ ওর ঘুম আসত না। একদিন রাতে যখন তুমুল বৃষ্টি হচ্ছিল আর ঝোড়ো বাতাস বইছিল, অর্পণ লেকের ধারে হাঁটতে গিয়েছিল। রাত তখন প্রায় 2টো হবে। চারদিকে খুঁটখুটে অন্ধকার, শুধু লেকের জল আর গাছপালা দেখা যাচ্ছিল। এত রাতে কেউ লেকের ধারে যায় নাকি? অর্পণের তো অভ্যাস ছিল। সে যখন লেকের পাড় ধরে হাঁটছিল, হঠাৎই সে একটা কান্নার আওয়াজ শুনতে পেল। কান্নার আওয়াজটা ছিল মৃদু কিন্তু স্পষ্ট। মনে হলো যেন কোনো শিশু কাঁদছে, আর আওয়াজটা আসছিল লেকের জলের দিক থেকে। অর্পণ প্রথমে ভেবেছিল হয়তো কোনো পশু বা অন্য কিছু, কিন্তু কান্নার আওয়াজটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন কেউ খুব কষ্টে কাঁদছে। অর্পণ কৌতূহলবশত লেকের জলের দিকে এগিয়ে গেল, কিন্তু লেকের জল শুধু অন্ধকার। অর্পণ যখন লেকের জলের দিকে তাকিয়েছে, তখন দেখে জলের মধ্যে একটা আবছা ছায়া নড়ছে। ছায়াটা খুব ছোট, কিন্তু মনে হলো একটা বাচ্চার মতো, আর ছায়াটা লেকের জল থেকে উঠে আসছে। বাবারে, জলের ভূত! অর্পণ ভয়ে কাঁপতে শুরু করলো। সে নড়তে পারছে না। ছায়াটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। অর্পণ দেখলো ছায়াটা একটা ছোট বাচ্চা, যার চুলগুলো লম্বা আর ভেজা, আর তার চোখ দুটো একদম কালো, নিষ্প্রাণ নিষ্প্রাণ। বাচ্চাটা অর্পণের দিকে হাত বাড়িয়ে দিল, ঠিক যেন সে সাহায্য চাইছে, আর তার মুখ থেকে তখনও সেই কান্নার আওয়াজ বেরোচ্ছে। অর্পণ অনুভব করলো তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। একটা অচেনা ভয় তাকে চাপটে ধরছে। অর্পণ আতঙ্কে চিৎকার করে উঠল আর দৌড়ে সেখান থেকে পালিয়ে এলো। সে আর এক মুহূর্তও ওখানে থাকতে পারল না। সে যখন দৌড়াচ্ছে, তখনও শুনতে পেল সেই কান্নার আওয়াজটা তার পেছন পেছন আসছে। হ্যাঁ, তার মানে ভূতটা তার পিছু নিয়েছিল। অর্পণ আর পেছন ফিরে তাকায়নি। সে
সে কোনো মতে বাড়িতে ফিরে এলো। মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এতটাই ভয় পেয়েছিল যে সেই রাতে আর ঘুমোতে পারেনি। সেই রাতের পর সে আর কোনো দিন রাতে লেকের ধারে হাঁটতে যায়নি। পরে অর্পণ খোঁজ নিয়ে জানতে পারল লেকের জলে নাকি বহু বছর আগে একটা ছোট বাচ্চা ডুবে মারা গিয়েছিল। তার মৃতদেহ পাওয়া যায়নি। লোকে বলে বাচ্চাটার আত্মা নাকি আজও লেকের জলে ঘুরে বেড়ায় আর বর্ষার রাতে তার মাকে খোঁজে। তমাল গল্প শেষ করল। লেকের পাড়ের কান্না আর তার ভেতরের রহস্যময় শিশুর আত্মাটা আমাদের মনের মধ্যে একটা গভীর ছাপ ফেলে গেল। তমালের লেকের পাড়ের কান্নার গল্পটা শেষ হওয়ার পর আমাদের আড্ডায় একটা বিষাদের ছায়া নেমে এলো। আমি তো আর একা একা লিকের ধারে যেতে পারবো না, ভাবলেই গা শিউরে উঠছে। আমিও তাই। এখন থেকে ভূতের গল্প শোনার আগে দুবার ভাববো। আমি ঘড়ি দেখলাম। রাত এখন অনেক, প্রায় শেষ রাত। বাইরে বৃষ্টি থেমে গেলেও কেমন একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা লেগে আছে। ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ আমরা অনেক গল্প শুনলাম। তমাল, রিঙ্কু, সায়ন, তোমরা তিনজনেই দারুণ গল্প বলেছ। এবার তাহলে আমার পালা। আর আজকের আড্ডার এটাই শেষ গল্প। আমার গল্পটা এক বন্ধুর ব্যক্তিগত অভিজ্ঞতা। তার নাম দীপক। দীপক কাজ করে ব্যাঙ্গালোরে। সে একাই একটা ফ্ল্যাটে থাকে। ঘটনাটা গত বছরের বর্ষার, যখন ব্যাঙ্গালোরে তুমুল বৃষ্টি হচ্ছিল। ফ্ল্যাটে ভূত, শহুরে ভূতের গল্প। হ্যাঁ, অনেকটা তেমনই। দীপকের ফ্ল্যাটটা একটা পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের 5 তলায়। বিল্ডিংটা খুব পুরনো না হলেও তার চারপাশে পুরনো গাছপালা আর একটা বড় কবরস্থান আছে। কবরস্থান ফ্ল্যাটের পাশে? হ্যাঁ, দীপক প্রথম এসব পাত্তা দিত না, কিন্তু বর্ষার সময় যখন বিদ্যুৎ চমকায় আর অন্ধকার হয়ে আসে, তখন তার কেমন যেন গা ছমছম করে, বিশেষ করে গভীর রাতে যখন সে একা থাকে। একদিন রাতে তখন তুমুল বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো বাতাস বইছে। দীপক ল্যাপটপে কাজ করছে। তখন রাত প্রায় 3টে হবে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ল্যাপটপের আলোয় ঘরটা আলোকিত। তারপর কি হলো? দীপক কাজ করতে করতে হঠাৎই শুনতে পেল তার ফ্ল্যাটের সদর দরজায় কেউ যেন টোকা দিচ্ছে, কিন্তু শব্দটা খুব মৃদু কিন্তু স্পষ্ট, যেন কেউ খুব আলতো করে দরজায় কড়া নাড়ছে। এত রাতে? হ্যাঁ, এত রাতে। দীপক প্রথমে ভাবলো হয়তো মনের ভুল বা হয়তো পাশের ফ্ল্যাটের কেউ, কিন্তু শব্দটা আবার এলো, আরও একটু স্পষ্ট। দীপক ঘড়ি দেখল, রাত 3টে। কে আসবে এত রাতে আর এমন বৃষ্টির মধ্যে? দীপক উঠে দাঁড়ালো। তার বুকটা ধড়পড় করছে। সে ভয়ে ভয়ে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজা খোলার সাহস পেল না। দরজার পি হোল দিয়ে বাইরে দেখার চেষ্টা করলো, কিন্তু বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। যখন দীপক পিপ হোল দিয়ে দেখছিল, তখন দেখলো দরজার বাইরে একটা আবছা ছায়া নড়ছে। ছায়াটা খুব অস্পষ্ট, কিন্তু মনে হচ্ছে যেন কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর সেই ছায়া থেকে কেমন যেন একটা পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ আসছে। মনে হচ্ছে যেন কবরস্থানের মাটি আর পুরনো ভেজা কাপড়ের গন্ধ। বাবারে, কে? দীপক ভয়ে কাঁপতে শুরু করলো। সে নড়তে পারছে না। ছায়াটা কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস এসে দীপকের ফ্ল্যাটের ভেতর দিয়ে বয়ে গেল। দীপক অনুভব করলো তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। দীপক কোনো মতে বিছানায় ফিরে এলো, কম্বল দিয়ে নিজেকে মুড়ে ফেলল। সে শুনতে পাচ্ছে দরজার বাইরে কেমন যেন একটা ফিসফিসানির মতো শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তার নাম ধরে ডাকছে, খুব নিচু স্বরে কিন্তু স্পষ্ট। ওর নাম ধরে ডাকছে?
দীপক ভয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। সে কোনো মতে সকাল হওয়ার অপেক্ষা করছে। যখন ভোরের আলো ফুটে উঠল, দীপক সাহস করে উঠে দরজা খুলল। দরজার বাইরে কেউ নেই, শুধু মেঝেতে একটা জিনিস পড়ে আছে। মেঝেতে একটা পুরনো ভেজা রুমাল পড়ে আছে। রুমালটা কালো, আর তার উপর কেমন যেন একটা পুরনো জমাট বাঁধা রক্তের ছাপ। রক্ত! রুমালটা কার? দীপক রুমালটার হাতে নেয়নি, ওটা ওখানেই ফেলে রেখেছিল। সে আর ওই ফ্ল্যাটে থাকেনি। সেই দিনের পর ফ্ল্যাটটা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। আমি চুপ করলাম। বাইরে তখনও রাতের আঁধার, আর আমাদের মনে সেই শেষ রাতের অতিথির ছবিটা যেন একটা শীতল অনুভূতি সৃষ্টি করলো। এতক্ষণ ধরে শুনছিলেন লেখক অমিতাভ সাহার রচিত ভৌতিক গল্প বর্ষার রাতে। আমাদের আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে আরও এগিয়ে যেতে প্রোৎসাহিত করবে। গল্পটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। এভাবেই আমাদের পাশে থেকে সাহস জুগিয়ে যান। খুব শিগগিরই আসছি আরও একটি ভৌতিক বৃত্তান্ত নিয়ে। ততদিন পর্যন্ত শুনতে থাকুন, পাশে থাকুন। শুভরাত্রি।